ওয়েলকাম টু ইউনিক টিচার্স। আজকে 11-12-এর জন্য 60টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের ইউনিক টিচার্সের মক টেস্টের 60টা প্রশ্ন। আহ, সাধারণত আমরা আমাদের পেড গ্রুপের ভিডিও বা প্রশ্নপত্র আমরা ইউটিউবে দিই না। এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে 9-10-এর বেসিসে যে ধরনের প্রশ্ন দেখা হয়েছিল, এবং সেই প্রথা বা সেই ট্রেন্ডকে অনুসরণ করে এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। এই প্রশ্নগুলো শেষ পর্যন্ত দেখো, আশা করি সবারই কাজে লাগবে এবং প্রশ্নগুলোর মানও আশা করি ভালো লাগবে। এখন এসএসসি যে ট্রেন্ড ফলো করছে সেই অনুযায়ী প্রশ্নগুলো সাজানো হয়েছে পরপর। তো প্রথম প্রশ্নতে আমরা চলে যাই। ফার্স্ট অফ অল, পাত সংস্থান তত্ত্ব অনুসারে কোন ধরনের পাত সীমানায় নতুন ভূত্বক গঠিত হয়? আমরা জানি পাত সংস্থান তত্ত্ব অনুসারে অপসারী পাত সীমানা বা ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি যাকে বলি, সেই ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারিতে মূলত নতুন ভূত্বক গঠিত হয়। এই নতুন ভূত্বক সাধারণত মহাসাগরীয় শৈলশিরা বা মিড ওশেনিক রিজ অঞ্চলে এই নতুন শৈলশিরাগুলি বা নতুন ভূত্বকগুলি দেখা দেয়। দ্বিতীয় প্রশ্ন, রক সাইকেল ধারণার প্রবর্তক কে? রক সাইকেল ধারণা আমরা জানি ইউনিফরমেটরিজম কথাটি তোমরা শুনেছো, জেমস হাটনের সঙ্গে যুক্ত। তো রক সাইকেল ধারণাটাও কিন্তু দিয়েছিলেন জেমস হাটন, এবং তিনি ইউনিফরমেটরিজম কথাটিও তিনি প্রথম বলেছিলেন। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? পৃথিবীর যে আগ্নেয়গিরিগুলি রয়েছে তার মধ্যে সবথেকে সর্বোচ্চ এবং উচ্চতম এবং সক্রিয় আগ্নেয়গিরি হচ্ছে অজোস দেল সালাদো। অজোস দেল সালাদো হচ্ছে পৃথিবীর সবথেকে সর্বোচ্চ আগ্নেয়গিরি, যেটি অবস্থান করছে চিলি এবং আর্জেন্টিনার সীমান্তে অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন, ক্ষয়চক্রের শেষ পর্যায়ে গঠিত সমভূমিকে কি বলে? যখন ক্ষয়চক্র থাকবে, কোনো উল্লেখ করে দেবে না, মরু ক্ষয়চক্র বা অন্যান্য ক্ষয়চক্র যদি উল্লেখ না করে দেয়, সেক্ষেত্রে আমাদেরকে নর্মাল সাইকেল অফ ইরোশনটাকেই ধরতে হবে, এবং এক্ষেত্রে আমরা নর্মাল সাইকেল অফ ইরোশনটাকেই ধরবো, এবং তাহলে আমাদের উত্তর দাঁড়াবে পেনিপ্লেন। নর্মাল সাইকেল অফ ইরোশনের ক্ষেত্রে সব থেকে সব শেষ পর্যায়ে যে ভূমিরূপটি গঠিত হয় সেটি হচ্ছে পেনিপ্লেন। পরবর্তী প্রশ্ন, সমুদ্র তরঙ্গের সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ কোনটি? সমুদ্র তরঙ্গের দ্বারা ক্ষয়কার্যের দ্বারা যে ভূমিরূপগুলি গঠিত হয় সেটার মধ্যে হচ্ছে ব্লো হোল। দেখো, আমরা জানি পুল হয় না, পুল সাধারণত নদীর কার্যের ফলে হয়। ডোলাইন হয় না, ডোলাইন সাধারণত হয়ে থাকে কাস্ট অঞ্চলের ক্ষয়কার্যের ফলে। সার্কও তাই হিমবাহের ক্ষয়কার্যের দ্বারা হয়ে থাকে। তো এখানে ব্লো হোলটা হচ্ছে তোমার সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট এক ধরনের ভূমিরূপ, যার ফলে ফোয়ারার মতো জল সেই গর্ত দিয়ে বেরিয়ে আসে, যেটাকে আমরা ব্লো হোল বলতে পারি। নেক্সট, পরবর্তী প্রশ্ন, হিমবাহের গতিপথের সমান্তরালে গঠিত দীর্ঘ পর্বতশ্রেণীকে কি বলা হয়? হিমবাহের সমান্তরালে আমরা জানি হিমবাহ যখন তৈরি হয়, হিমবাহ যখন পার্বত্য অঞ্চলে প্রবাহিত হয়, তখন এর প্রাথমিক অবস্থায় সার্ক বা কড়ি তৈরি করে, এবং দুটি পাশাপাশি অবস্থিত সার্ক বা কড়ির মধ্যবর্তী অঞ্চলটা অনেকটাই সমান্তরাল পর্বত শ্রেণীর আকারে অবস্থান করে, যেগুলোকে আমরা এরিটি বলে থাকি। তাই এখানে উত্তরটা হয়ে যাবে অবশ্যই এরিট বা এরিটি। পরবর্তী প্রশ্ন, শুষ্ক অঞ্চলের নদী উপত্যকাকে কি বলা হয়? শুষ্ক অঞ্চলে যে নদী উপত্যকা দেখা যায় সেগুলোকে সাধারণত বলা হয়ে থাকে ওয়াদি। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, পরিণত পরিণতি বলতে, আচ্ছা এখানে পরিণতি হবে না, অ্যাকচুয়ালি পরিণত হবে, এর টাইপিং মিস্টেক হয়েছে। পরিণত বলতে একটি আদর্শ ভূমিভাগের মধ্যে কি বোঝানো হয়? এখানে ম্যাচিউরিটি বলতে একটা আদর্শ ভূভাগের মধ্যে বোঝানো হয় ঢালের অবতল আকৃতিকে বোঝানো হয়। মানে হচ্ছে ঢালের অবতল আকৃতিকে একটা পরিণত বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভন হামবোল্টের কসমস বইটি কোন ভূগোলের উপর ভিত্তি করে রচিত? পরিবেশ ভূগোল, আঞ্চলিক ভূগোল, রাজনৈতিক ভূগোল না মানব ভূগোল? এখানে হবে পরিবেশ ভূগোল। হামবোল্টের যে কসমস বইটি 18 খণ্ডে রচিত হয়েছে,
সেটি পরিবেশ ভূগোলের উপরই ভিত্তি করে রচিত হয়েছে। তবে হাম্বোল্টকে সাধারণত বলা হয়ে থাকে সিস্টেমেটিক জিওগ্রাফির ফাউন্ডারও বলা হয়ে থাকে। নেক্সট পরবর্তী প্রশ্ন। ফরাসি ভূগোলবিদ পল ভিদাল দি লাভলাস কোন ধারণার সাথে যুক্ত? ফরাসি ভূগোলবিদ লাভলাস ভিদাল দি লাভলাস সম্ভাবনাবাদের সাথে যুক্ত। সম্ভাবনাবাদ তোমরা জানো। পরবর্তী প্রশ্ন। রেডিক্যাল জিওগ্রাফি এটা আমূল ভূগোল হবে না, মূলক ভূগোল হবে। এর মূল লক্ষ্য কী ছিল? রেডিক্যাল জিওগ্রাফির মূল লক্ষ্য ছিল স্থানিক বৈষম্য এবং দারিদ্রতার সমাধান করাই হচ্ছে এর মূল লক্ষ্য ছিল। মানে হচ্ছে বিয়েরটা উত্তর হবে। দেখো, রেডিক্যাল জিওগ্রাফি অ্যাকচুয়ালি ভূগোলের বিরুদ্ধে, মানে প্রচলিত যে ভূগোল ছিল সেই প্রচলিত ভূগোলের বিরুদ্ধে একটি প্রতিবাদী আন্দোলন ছিল, যার মূল উদ্দেশ্য ছিল সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্যগুলোকে দূর করা। পরবর্তী প্রশ্ন। প্রকৃতি মানুষের প্রভু, কিন্তু প্রকৃতি মানুষের দাস নয়। এই মন্তব্যটি কোন চিন্তাভাবনার সাথে সম্পর্কিত? এই মন্তব্যটি সম্ভাবনাবাদের একটি মূল বক্তব্য, যার সাহায্যে দেখতে পাওয়া যায় প্রকৃতি মানুষকে সম্ভাবনা দেয়, কিন্তু মানুষের চূড়ান্ত সিদ্ধান্ত তার নিজের উপরই নির্ভর করে। মানে মানুষের সামনে সম্ভাবনা তুলে ধরে এবং কি সিদ্ধান্ত নেবে সেই পুরোপুরি সেটা মানুষের উপরই নির্ভর করে। পরবর্তী প্রশ্ন। ভূগোলের কোন শাখার মাধ্যমে সামাজিক ন্যায় ও সমতার উপর জোর দেওয়া হয়? সামাজিক ন্যায় ও সমতার উপর জোর দেওয়া হয় কল্যাণমূলক ভূগোলের মাধ্যমে। কল্যাণমূলক ভূগোল হচ্ছে ভূগোলের সেই শাখা যা মানুষের কল্যাণ, সামাজিক ন্যায় এবং জীবনযাত্রার মান নিয়ে গবেষণা করে। পরবর্তী প্রশ্ন। বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর রয়েছে? আমরা জানি স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ওজোন স্তর রয়েছে। ওজোন নিয়ে তোমরা বহু কিছু জানো। ওজোন আবিষ্কার কে করেছেন, ওজোন স্তরের ক্ষয়, সবগুলো নিয়ে তোমরা জানো। আমি আর বারবার বলে তোমাদের আর সময় নষ্ট করছি না। পরবর্তী প্রশ্ন দেখো। পশ্চিমা বায়ুর প্রভাব সবচেয়ে বেশি কোন জলবায়ু অঞ্চলে দেখতে পাওয়া যায়? পশ্চিমা বায়ুর প্রভাব সবথেকে বেশি দেখতে পাওয়া যায় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। পরবর্তী প্রশ্ন। বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ কি? এখানে যে অপশনগুলো দেওয়া আছে সেই অনুযায়ী বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ হবে গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধি। পরবর্তী প্রশ্ন। থর্নটয়েটের জলবায়ুর শ্রেণীবিভাগের ভিত্তি কি? থর্নটয়েতে যে জলবায়ু শ্রেণীবিভাগ করেছেন তার মূল ভিত্তি ছিল থার্মাল এফিসিয়েন্সি আর ইভাপোট্রান্সপিরেশন বা প্রেসিপিটেশন ইন্ডেক্সও বলা হয়ে থাকে। তো তাপীয় দক্ষতা এবং বাষ্পীভবন, এটা হবে নাম্বার সি এখানকার যে অপশন আছে সে অনুযায়ী। পরবর্তী প্রশ্ন। বায়ুমণ্ডলের কোন স্তরে বায়ুর উপাদানের প্রায় 99% থাকে? বা আমরা জানি ট্রপোস্ফিয়ারের মধ্যে যে উপাদানগুলি রয়েছে সেই উপাদানগুলি 99% ট্রপোস্ফিয়ারের মধ্যেই অবস্থান করে। উত্তর হবে ট্রপোস্ফিয়ার। পরবর্তী প্রশ্ন। কোন দেশের মধ্য দিয়ে সর্বাধিক সংখ্যক দেশীয় সময় অঞ্চল বা টাইম জোন পার হয়? তাহলে কোন দেশের মধ্য দিয়ে? এখানে উত্তর হবে ফ্রান্স। ফ্রান্সের মধ্য দিয়ে সবথেকে বেশি টাইম জোন আছে। যেমন টাইম জোন মানে কি? টাইম জোন মানে হচ্ছে প্রতিটি দেশ তাদের নিজস্ব দেশের সময় নির্ধারণ করার জন্য একটা নির্দিষ্ট দ্রাঘিমা রেখাকে প্রমাণ দ্রাঘিমা রেখা হিসেবে ধরে নিয়ে সেই দ্রাঘিমা অনুযায়ী সময় নির্ণয় করা হয়। বিভিন্ন দেশের বিভিন্ন দ্রাঘিমাকে প্রমাণ দ্রাঘিমা হিসেবে ধরা হয়েছে। যেমন ভারতবর্ষের ক্ষেত্রে 82°30' পূর্ব দ্রাঘিমাকে ধরা হয়েছে। এবং এক্ষেত্রে এই 82° আমাদের রাশিয়ার ক্ষেত্রে যেমন 9টা আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে রাশিয়ার ক্ষেত্রে 11টা আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে 9টা আছে। আমাদের ভারতবর্ষের কিন্তু একটাই আছে। আমাদের ভারতবর্ষ থেকে মূলত জানতে হয় ভারতবর্ষ কোন কোন রাজ্যের মধ্য দিয়ে এই প্রমাণ দ্রাঘিমা রেখাটি প্রবাহিত হয়েছে। ভারতবর্ষের 5টি রাজ্যের মধ্য দিয়ে এই প্রমাণ দ্রাঘিমা রেখাটি প্রবাহিত হয়েছে। একটা হচ্ছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ। এই রাজ্যগুলোর মধ্য দিয়ে, এই 5টি রাজ্যের মধ্য দিয়ে আমাদের প্রমাণ দ্রাঘিমা রেখা 82.5° পূর্ব দ্রাঘিমা রেখাটি প্রবাহিত হয়েছে। তো সবথেকে বেশি সময় জোন টাইম জোন আছে ফ্রান্সের। প্রায় 12টির মতো টাইম জোন ফ্রান্সের আছে। 12টি টাইম জোন ফ্রান্সের আছে। পরবর্তী প্রশ্ন। ল্যাটেরাইটিক মৃত্তিকার প্রধান বৈশিষ্ট্য কী? ল্যাটেরাইটিক মৃত্তিকার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে লৌহ অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতি এখানে লক্ষ্য করা যায়।
কারণ এখানে উচ্চ তাপ এবং উচ্চ বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে সাধারণত ল্যাটেরাইট মৃত্তিকা ফর্ম হতে বা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, এটা ক্যাসিয়ান হবে না, ক্যাসপিয়ান হবে। ক্যাসপিয়ান সাগরের মৃত্তিকা কোন মৃত্তিকা নামে পরিচিত? অ্যাকচুয়ালি ক্যাসপিয়ান সাগরে যে মৃত্তিকা পাওয়া যায় পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে, সেই মৃত্তিকা হচ্ছে সোলাঞ্চাক মৃত্তিকার অন্তর্গত। পরবর্তী প্রশ্ন, কোন দেশের স্থানীয় বায়ুকে ফন বলা হয়? এখানে যে অপশন আছে সেই অনুযায়ী সুইজারল্যান্ডের স্থানীয় বায়ুকে ফন বলা হয়। পরবর্তী প্রশ্ন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি কোথায়? আমরা জানি সুন্দরবন হচ্ছে পৃথিবীর বা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। পরবর্তী প্রশ্ন, কোন ফসলটি আর্থার নামে পরিচিত? এই আর্থার নামে পরিচিত হচ্ছে ভুট্টা। মাইজ বা ভুট্টাকে বলা হয় আর্থার। পরবর্তী প্রশ্ন, জৈব ভূগোলের জনক কাকে বলা হয়? বায়োজিওগ্রাফির জনক কাকে বলা হয়ে থাকে? দেখো, বায়োজিওগ্রাফির জনক বলা হয়ে থাকে আলফ্রেড রাসেলস ও ওয়ালেসকে বলা হয়ে থাকে। মানে এখানে উত্তর হয়ে যাবে এ, আলফ্রেড রাসেল ও ওয়ালেসকে বলা হয়। পরবর্তী প্রশ্ন, কোন জলবায়ুতে বৃষ্টিপাত সাধারণত গ্রীষ্মকালে হয়? আমরা জানি গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়ে থাকে মৌসুমী জলবায়ুতে। আর শীতকালে বৃষ্টিপাত কোন জলবায়ুতে হয়? ভূমধ্যসাগরীয় জলবায়ুতে হয়। আমাদের মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে গ্রীষ্মকাল আর্দ্র এবং শীতকাল শুষ্ক। ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য তার উল্টো, শীতকাল আর্দ্র এবং গ্রীষ্মকাল শুষ্ক। বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ কেমন হয়? বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ সর্বদাই হয় একমুখী। পরবর্তী প্রশ্ন, একটি বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের ক্রমগুলি কেমন হয়? শক্তি প্রবাহের ক্রম প্রথমত উৎপাদক উৎপাদন করে, তারপরে খাদক স্তরে যায় এবং তারপরে বিয়োজক সেটা বিয়োজনের মাধ্যমে আবার পরিবেশে ফিরিয়ে দেয়। তাহলে এখানে অপশনটা হয়ে যাবে উৎপাদক, খাদক এবং বিয়োজক। পরবর্তী প্রশ্ন, কোন দেশে সাভানা তৃণভূমি দেখতে পাওয়া যায়? এখানে যে অপশনগুলো রয়েছে সেই অপশন অনুযায়ী উত্তর হবে আফ্রিকা মহাদেশে বা আফ্রিকাতে সাভানা তৃণভূমি দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, কুইনাইন নামক ঔষধ কোন গাছ থেকে তৈরি হয়? কুইনাইন নামক ঔষধ তৈরি হয়ে থাকে শিনকোনা গাছ থেকে তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে ঘন বসতিপূর্ণ অঞ্চল কোনটি? পৃথিবীর এখানে যে অপশনগুলো দেখা, দেখো নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চলে হয় না। মেরু অঞ্চল না, যে ঘনবসতি অঞ্চল নয়। উষ্ণ মরু অঞ্চল তো নয়ই। তাহলে আমাদের অপশন একটাই বেঁচে থাকলো, ক্রান্তীয় মৌসুমী অঞ্চল। তো ক্রান্তীয় মৌসুমী অঞ্চলটা হচ্ছে ঘনবসতিপূর্ণ একটা অঞ্চল। পরবর্তী প্রশ্ন, মানব উন্নয়ন সূচকের ধারণাটি কে দিয়েছিলেন? অ্যাকচুয়ালি মানব উন্নয়নের সূচকের ধারণাটি দিয়েছিলেন মাহবুবুল হক, যিনি পাকিস্তানের একজন অর্থনীতিবিদ ছিলেন। পরবর্তীকালে অমর্ত্য সেনের সঙ্গে কাজ করে তারা দুজনে মিলে এটাকে খুব জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছিলেন। অমর্ত্য সেনেরও কিন্তু এর উপরে কাজ আছে। জনসংখ্যার কোন বয়স গোষ্ঠীটি ডেমোগ্রাফিক ডিভিডেন্টের অংশ? ডেমোগ্রাফিক ডিভিডেন্টের অংশ হচ্ছে 15 থেকে 64 বছর বয়সের বয়স পর্যন্ত অংশকে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের অংশ বলা হয়ে থাকে। কোন শহরে প্রথম জনসংখ্যা বিস্ফোরণ ঘটে? দেখো, জনসংখ্যা বিস্ফোরণ আমরা জানি, হঠাৎ করে জনসংখ্যা বেড়ে যাওয়াকে জনসংখ্যা বিস্ফোরণ বলে। তো জনসংখ্যা বিস্ফোরণ প্রথম ঘটেছিল শিল্প বিপ্লবের পরে লন্ডনে ঘটেছিল। পরবর্তী প্রশ্ন, কোন মহাদেশে বিশ্বের বেশিরভাগ মেগা সিটি অবস্থিত? দেখো, মেগা সিটি যখন তোমরা জানো না না কোনো কিছু, তখন তোমরা লজিককে কাজে লাগাবে এবং সেই লজিক অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করবে। দেখো, সব থেকে পপুলেশন কোথায় বেশি আছে? এশিয়া মহাদেশে। তাহলে খুব স্বাভাবিকভাবে বলা যায় এশিয়া মহাদেশে যদি পপুলেশন বেশি থাকে, মেগা সিটির পরিমাণও কিন্তু এশিয়া মহাদেশেই বেশি থাকার কথা। অতএব সব থেকে মেগা সিটি বেশি দেখতে পাওয়া যায় কোথায়? এশিয়া মহাদেশে। পরবর্তী প্রশ্ন, বিশ্বের কয়লা উৎপাদনের শীর্ষস্থানীয় দেশ কোনটি? বিশ্বের কয়লা উৎপাদনের শীর্ষস্থানীয় দেশ হচ্ছে আহ, চীন। পরবর্তী প্রশ্ন, কার্বোহাইড্রেট এবং প্রোটিন সমৃদ্ধ খাবার কোনটি? কার্বোহাইড্রেট এবং প্রোটিন সমৃদ্ধ খাবার হচ্ছে দুধ। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে কফি ক্যাপিটাল নামে পরিচিত? ভারতের আমরা জানি কর্ণাটক রাজ্যকে ভারতের কফি ক্যাপিটাল বলা হয়। কর্ণাটকের চিকমাগালুর হচ্ছে কফি গবেষণাগার অবস্থিত। পৃথিবীর বৃহত্তম শিল্প কি? পৃথিবীর যদি আমরা এই মুহূর্তে দেখি, পৃথিবীর সবথেকে বৃহত্তম শিল্প এবং আরও সম্ভাবনাময় শিল্প সেটা হচ্ছে পর্যটন শিল্প। তো পৃথিবীর এই মুহূর্তে বৃহত্তম শিল্প হচ্ছে পর্যটন শিল্প। পরবর্তী প্রশ্ন, ট্রান্স কানাডা হাইওয়ে
কোন দুটি শহরকে সংযুক্ত করে? ট্রান্স কানাডা হাইওয়ে মূলত নিউফাউন্ডল্যান্ড এবং ভাঙ্কুভার এই দুটি শহরকে সংযুক্ত করে। এরপরে আসি, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বনভূমি আছে? তোমরা সবাই জানো, মধ্যপ্রদেশ রাজ্যে। আচ্ছা, যদি বলা হয় পার্সেন্টেজের দিক থেকে কোন রাজ্যে সবথেকে বেশি বনভূমি আছে? তোমরা সেটাও জানো, মিজোরামে। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম মালভূমি কোনটি? অবশ্যই দাক্ষিণাত্য মালভূমি হচ্ছে ভারতের বৃহত্তম মালভূমি। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে মৌসুমী বনভূমি দেখা যায়? মৌসুমী বনভূমি ভারতের মূলত দেখতে পাওয়া যায় ঝাড়খণ্ড রাজ্যে। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী গঙ্গা। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী, 1465। সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কিন্তু ভারতবর্ষের কেরল রাজ্যে অবস্থিত। দেখো, প্রশ্নগুলোকে ঠিক সেইভাবেই সেট করা হয়েছে যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা তৈরি হয়েছে, এবং ওই আগের কোশ্চেনটাকে 9-10-এর কোশ্চেনটাকে মাথায় রেখে কোশ্চেন সেটগুলো সাজানো হয়েছে। যে জায়গাগুলো থেকে সেখানে টাচ করেনি বা যে বেসিক কনসেপ্ট যেগুলো আসার সম্ভাবনা, সেইভাবে কোশ্চেনগুলোকে আমরা নিয়েছি। আরও আমাদের দুটো সেট পরপর পরীক্ষা হবে। আজকে একটা সেট হচ্ছে, কালকে একটা হবে, পরশু একটা হবে। আ সেই সেটগুলোকে হয়তো সব দিতে পারবো না, কারণ সময়ের অভাবে হয়তো ইউটিউবে নাও তুলতে পারতে পারি, কিন্তু যারা আমাদের তো আছো, এখানে পড়ছো, তারা তো পাবেই। কোন শহরকে ভারতের বিজ্ঞান শহর বলা হয়? ভারতের বিজ্ঞান শহর বলা হয় ব্যাঙ্গালোর। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লা খনি কোনটি? এখানে দেখো, ভালো করে দেখো, পশ্চিমবঙ্গের বলেছে বৃহত্তম কয়লা খনি। আমরা জানি ভারতের বৃহত্তম কয়লা খনি কিন্তু ঝরিয়া, কিন্তু এখানে ঝরিয়া দেখে অনেকেই ঝরিয়া দিয়ে দিতে পারো, তাই এখানে এই ট্রিকি কোশ্চেন রাখা হয়েছে। পশ্চিমবঙ্গের অবশ্যই বৃহত্তম কয়লা খনি অবশ্যই রানীগঞ্জ। এরপরে, ভারতের কোন রাজ্যটি প্রাকৃতিক রাবারের উৎপাদনের প্রথম? ভারতের প্রাকৃতিক রাবার উৎপাদনে কেরল প্রথম বা কেরালা প্রথম। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যকে ভারতের শস্য ভাণ্ডার বলা হয়? আমরা জানি ভারতের শস্য ভাণ্ডার বলা হয় পাঞ্জাবকে। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম বন্দরের নাম কি? ভারতের বৃহত্তম বন্দরের নাম অবশ্যই মুম্বাই বন্দর। পরবর্তী, উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজারিতে গাছের স্বাভাবিক রং কি? উপগ্রহ চিত্রে সাধারণত দেখানো হয় ফলস কালারে দেখানো হয়। তো গাছের রং হচ্ছে তোমার কি, গাছকে লাল আকারে দেখানো হয়। আমরা জানি যে কোনো নীলকে লালে দেখানো হয়। পরবর্তী প্রশ্ন, স্কেল অনুযায়ী মানচিত্রের শ্রেণীবিভাগ কি? স্কেল অনুযায়ী মানচিত্রকে স্মল স্কেলে ভাগ করা হয়, মিডিয়াম স্কেল, লার্জ স্কেল, এই তিনটে ভাগে ভাগ করা হয়। অতএব আমরা বলতে পারি উপরের সবকটি। পরবর্তী প্রশ্ন, জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম কোন নীতির উপর কাজ করে? জিপিএস রেডিও তরঙ্গের নীতির উপর। রেডিও তরঙ্গ যেভাবে কাজ করে একই রকমভাবে জিপিএসও সেভাবেই কাজ করে থাকে। পরবর্তী প্রশ্ন, কোন প্রজেকশনটি সমদূরত্ব বজায় রাখে? সমদূরত্ব বজায় রাখে এরকম দেখো, ইকুয়াল ডিস্টেন্স আমরা দেখতেই পাচ্ছি। ডিস্টেন্স মানে একই দূরত্ব, সমদূরবর্তী প্রজেকশন। এরপরে আসি, জিআইএস এ রাস্টার ডেটা কোন প্রকারের তথ্যকে বোঝায়? রাস্টার ডেটা বলতে আমরা সাধারণত কোন প্রকার তথ্যকে বুঝিয়ে থাকি? সারি এবং কলামকে বুঝিয়ে থাকি। তাহলে সারি এবং কলাম। পরবর্তী প্রশ্ন, রৈখিক স্কেল ব্যবহার করে দূরত্ব পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? রৈখিক স্কেল ব্যবহার করে দূরত্ব পরিমাপের জন্য ব্যবহার করে থাকে পিস মিটার। পরবর্তী প্রশ্ন, মানচিত্রের কোন উপাদানটি লেজেন্ড নামে পরিচিত? মানচিত্রের লেজেন্ড বলা হয় সাধারণত নির্দেশিকাকে। মানে হচ্ছে কি, যে কোনো মানচিত্রে যে নির্দেশিকা দেওয়া থাকে, যে কি দেওয়া থাকে, কি অংশ দেওয়া থাকে, সেটাই অ্যাকচুয়ালি মানচিত্রের লেজেন্ড বলা হয়। এরপরে দেখো, পরবর্তী প্রশ্ন, দূর সংবেদন বা রিমোট সেন্সিং এর মাধ্যমে কি সংগ্রহ করা হয়? রিমোট সেন্সিং এর মাধ্যমে আমরা কি করি? উপগ্রহ চিত্র সংগ্রহ করি, এবং উপগ্রহ চিত্রের মাধ্যমে বিভিন্ন তথ্য আহরণ করা হয়। পরিসংখ্যানের কোন পদ্ধতিটি মানচিত্র তৈরির জন্য ব্যবহার করা হয়?
কোরিলেশন, জিওস্ট্যাটিক্স, রিগ্রেশন, হাইপোথেসিস, টেস্টিং। এখানে দেখো জিওস্ট্যাটিস্টিক্সকে ব্যবহার করা হয় পরিসংখ্যান তৈরি করার জন্য। এই ছিল আমাদের আজকের 60টা প্রশ্ন। প্রশ্নের মান এবং প্রশ্নের ধরন কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। যদি তোমাদের পজিটিভ কমেন্ট পাই, পজিটিভ ভাইব পাই, অবশ্যই আমি পরবর্তী পরবর্তী সেটটি আমি তোমাদের সামনে নিয়ে আসবো। ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত দেখার জন্য।